কি ব্যাপার অজিত, কি এত মন দিয়ে পড়ছো? দোষ বুঝলে ব্যোমকেশ, বলো। ভারতীরে ছেড়ে এবার লক্ষ্মীর সাধনা ধরতে হবে। অর্থাৎ? অর্থাৎ ছোড়া হাতে নিয়ে মধ্যরাত্রিরে যদি কোনো কালোবাজারিকে হস্তগত করতে পারো তাহলে তার কথাই নেই। এক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছে ওই পাড়ার মস্তান বাটুল। তার মানে তুমি বলতে চাইছো ওই ভালো মানুষদের রক্ষা করার অজুহাতে বাটুল যেরকম সেলামি নিয়ে থাকে সেই রকম? ঠিক তাই। দেখো, যুগধর্মই তো ধর্ম, তাই না? সেটা ঠিক। তবে কি জানো তো, মানে এইসব ব্যাপার একটু রক্তে থাকতে হয়। মানে খুনই বলো আর ওই কালোবাজারি বলো, রক্তে যদি জোর না থাকে তুমি কিছুতেই পারবে না। তা অবশ্য ঠিক। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, আর মা হচ্ছেন বৈষ্ণব বংশের মেয়ে। ওই সারাক্ষণ নন্দগোপাল নিয়ে থাকতেন। আমার দ্বারা যে এইসব কর্ম হবে না তা তুমি ভালোই জানো। সেটা অবশ্য ঠিক। কে? ভেতরে আসুন। হ্যাঁ, বলুন। আপনি কি ব্যোমকেশবাবু? না, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। আসুন। নমস্কার। ইনি ব্যোমকেশ। নমস্কার। আমি মিস ননিবালা রায়। আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। বেশ তো, আপনি বসুন, এখানে বসুন, বসুন। আমি পাটনা মেডিকেল কলেজে নার্স ছিলাম, এখন রিটায়ার করে কলকাতায় আছি। একজনের কাছে আপনার নাম শুনলাম, আপনার ঠিকানাটাও পেলাম, তাই এসেছি। বেশ, দরকারটা বলুন। আমি গরিব মানুষ, আপনাকে টাকা পয়সা বেশি দিতে পারবো না। না না, ঠিক আছে, টাকা পয়সার কথা পরে হবে, আগে দরকারটা শুনি। আমার ছেলের বড় বিপদ, আপনি তাকে বাঁচান। আপনার ছেলে? আপনি তো... না, মানে আমার ছেলে, মানে আমি তাকে মানুষ করেছি, আর অনাদিবাবু তাকে পুষ্যিপুত্র নিয়েছিলেন। একটু দাঁড়ান দাঁড়ান, মানে সমস্ত ব্যাপারটা আমার কাছে কীরকম প্যাঁচালো ঠেকছে। আপনি একটু গোড়া থেকে পরিষ্কার করে বলুন। 22-23 বছর আগেকার কথা। তখন আমি পাটনা মেডিকেল কলেজে নার্স ছিলাম। ওই সময় একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। অবস্থা খুবই খারাপ, প্লুরিসের সঙ্গে নানা রকম উপসর্গ। তার উপর মেয়েটা পূর্ণগর্ভাও ছিল। মেয়েটির সঙ্গে কেউ ছিল না? না, যে তাকে ভর্তি করাতে নিয়ে এসেছিল তাকে ভর্তি করে দিয়েই সে পালিয়ে যায়। তার ঠিক 2 দিন পরেই মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েই মারা যায়। আমার আমার বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া হয়। তারপর থেকে আমি তাকে মানুষ করতে থাকি। তারপর? তারপর প্রভাতের যখন 15-16 বছর বয়স, তখন সে একটা দপ্তরির দোকানে কাজ করে। এই সময় অনাদি হালদার নামে এক ভদ্রলোক পাটনায় আসেন। আপনি বলে যান। তার ব্যবসার খাতাপত্র বাঁধাবার জন্যে তিনি দপ্তরিকে ডেকে পাঠান, আর দপ্তরিও প্রভাতকে তার কাছে পাঠিয়ে দেয়। এর পরের ঘটনাটা বোধহয় আমি আন্দাজ করতে পারছি। অনাদিবাবুর প্রভাতকে খুব ভালো লেগে যায় এবং তিনি তাকে পুষ্যিপুত্র হিসেবে গ্রহণ করেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমাদের একটা রফা হয়েছিল। আমিও প্রভাতের সঙ্গে অনাদিবাবুর সংসারেই থাকব। এরপর আমরা 3 জনেই কলকাতায় চলে এলাম। এখন আমরা একটা ভাড়াটে বাড়িতে আছি। অনাদিবাবু যে বাড়িতে থাকেন ঠিক তার পাশেই একটা পুরনো বাড়ি কিনে ওটাকে ভেঙে নতুন করে সারাচ্ছেন। এ পর্যন্ত শুনেও আমার কিছুই বোধগম্য হলো না। আমি বলছি, আপনি শেষ পর্যন্ত শুনুন। অনাদিবাবুর 2 ভাইপো কাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে দেখে কিছুতেই সহ্য করতে পারছে না। তারা তারা প্রভাতকে শেষ করে ফেলতে চায়। অনাদিবাবু সেটা জানেন? অনাদিবাবু নিমাই নিতাইকে বাড়িতে ঢুকতে বারণ করে দিয়েছেন, কিন্তু তাতেও তাদের আটকানো যাচ্ছে না। তারা প্রভাতের দোকান কাব্যকথার সামনে
যখন তখন এসে দাঁড়িয়ে থাকে। মুখে অবশ্য কিছুই বলে না, কিন্তু চোখ দিয়ে তারা প্রভাতকে শাসায়। বুঝতে পেরেছি, তার মানে এটাই আপনাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আরেকটা ব্যাপারও আছে। সেটা আবার কি? মানে প্রভাতের একটি মেয়েকে পছন্দ হয়েছে, তাকে সে বিয়ে করতে চায়। আমার মুখ থেকে অনাদিবাবু সব কিছু শুনে মেয়েটিকে দেখে এসে বলেন, না না, এ মেয়ের সঙ্গে প্রভাতের বিয়ে হতে পারে না। আমি আমি ব্যাপারটা ঠিক ঠিক বুঝতে পারছি না। কিন্তু উনি কোনো কারণ দেখাননি? নিশ্চয়ই কারণ দেখিয়েছিলেন। না, আর এরপর থেকেই কেমন যেন ভেতরে ভেতরে গন্ডগোল শুরু হয়ে যায়। আমার আমার খুব ভয় করছে ব্যোমকেশবাবু, যদি যদি প্রভাতের কিছু হয়ে যায়। এখন আপনি আমাদের ভরসা। শান্ত হন। দেখুন মিস রায়, আমি যে আপনাকে কি বলি আমি নিজেই বুঝতে পারছি না। মানে এক্ষেত্রে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সন্দেহ যদি সত্যি হয়, আমি তো আর সশস্ত্র প্রহরীর মতো আপনার ছেলের পেছনে ঘুরে বেড়াতে পারি না সর্বক্ষণ। আমার মনে হয় আপনি পুলিশের সাহায্য নিতে পারেন। আমি পুলিশের কথা অনাদিবাবুকে বলেছিলাম, কিন্তু তিনি শুনে রেগে মেগে বললেন, না না, এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে না। আর বললেন, তোমাদের যখন এতই প্রাণের ভয়, তাহলে তোমরা পাটনায় ফিরে যাও। তাহলে কি করা যেতে পারে আপনিই বলুন। আমি কি বলবো ব্যোমকেশবাবু, আপনি একটা উপায় বার করুন। আমি আমি একা মেয়ে মানুষ, আমার মাথার উপরে কেউ নেই। ভাইপো দুটো থাকে কোথায়? তা তো আমি জানি না। আপনি কি ওদের কাছে যাবেন? আপনি যদি ওদের খুব করে ধমকে দেন, তাহলে ওরা ভয় পেয়ে যাবে। সবই তো বুঝলাম মিস রায়, কিন্তু আমি যদি ওদের ধমকাতে যাই হয়তো উল্টে ওরাই আমাকে ধমকে দেবে। তবে আপনি যখন বলছেন আমি দেখব। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার বাড়ির ঠিকানাটা একবার দিয়ে যাবেন। আমার বাড়ির ঠিকানা হচ্ছে 172/2 বউবাজার স্ট্রিট। তবে আপনি বোধহয় বাড়িতে না গেলেই ভালো হয় ব্যোমকেশবাবু। মানে অনাদিবাবু হয়তো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে উনি পছন্দ নাও করতে পারেন, তাই তো? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি প্রভাতের দোকানের ঠিকানাটা বলে যান। প্রভাতের দোকানের ঠিকানাটা আমি তো ঠিক বলতে পারবো না, তবে ওই গোলদিঘি আছে, ওরই সামনেই ওদের দোকান। ওদের ঠিক দোকানের দরজার উপরে বড় করে দোকানের নাম লেখা, কাব্যকথা। কাব্য কথা। ঠিক আছে, আমি খুঁজে নেব। আপনি তাহলে এখন আসুন, আমি যদি সেরকম কোনো খবর পাই আমি আপনাকে জানাব। আচ্ছা। নমস্কার। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, কত বিচিত্র রূপিণী। যা বলেছ। মাফ করবেন, আপনি কি কাব্যকথার মালিক প্রভাত কুমার রায়? না, আমার নাম প্রভাত হালদার, ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো অনাদি হালদারের। পশ্চিপুত্র। আপনি কে? আমি ব্যোমকেশ বক্সী। নমস্কার। আপনি তাহলে অজিতবাবু? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল, মানে আপনি তো একটু ঠিকানাটা দেন আপনার। হ্যাঁ ঠিক আছে, একটু কাগজ দিন আর পেন দিন, আমি লিখে দিচ্ছি। এই নিন। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার সঙ্গে আপনার দরকারটা কি সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। সময় হলে বলবো। তা এখন কি চাই বলুন,
আমার এখানে নতুন ভালো ভালো বই পাবেন, পুরনো বইও পাবেন। আমি কিন্তু পুরনো বই বাঁধিয়ে বিক্রি করি। আচ্ছা। আর সেই সমস্ত বই আমার দোকান ছাড়া অন্য কোনো কোথাও পাবেন না কিন্তু। বলছিলাম যে মানে আমাদের এখন একটা ঠিকানা লাগবে, ওই যে নিতাই আর নিমাইয়ের ঠিকানাটা। নিমাই নিতাইয়ের ঠিকানা? ওরা থাকে হচ্ছে 16-3 মধু বড়াল লেন। মধু বড়াল লেন। ধন্যবাদ। ধন্যবাদ। অজিতবাবু, আমি কিন্তু আপনার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। নমস্কার। নমস্কার। তাহলে আসি। হ্যাঁ, আসুন। ধন্যবাদ। এলাম। হ্যাঁ। বুঝলে অজিত, হুম, বলো। এই প্রভাত ছেলেটি বই বাঁধে, মানে অনেক দিনের পুরনো বিদ্যে তো, তাই ছাড়তে পারেনি। কিন্তু যাই বলো, ছেলেটিকে দেখে আমার কিরকম যেন একটু ম্যাদামারা গোছের মনে হয়, মানে কোনো কিছুতেই কোনো চাড় নেই। আর আমিও বুঝতে পারছি না যে ও আমার সঙ্গে কেন দেখা করতে চাইছে। বুঝলে না, না, আমার ধারণা যে ও তোমার লেখা বই ছাপতে চায়। অন্য কোনো লেখক হয়তো তাকে লেখা দিচ্ছে না, তাই এখন তুমিই অগতির গতি। হুম, সে যাই হোক, কিন্তু ওর যে এই বই বাঁধানোর ঝোঁক, এটা কিন্তু খুব ভালো। দেখো, ও লেখাপড়া না জানলেও সাহিত্যের প্রতি ওর যে এই প্রীতি, সেটা কিন্তু কম কথা নয়। তা তো বটেই। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি। উফ, মাঝে মাঝে আজকাল যে তুমি কিসব কথা বলো না, আমি কিছুই বুঝে উঠতে পারি না। কে? দেখো না, গিয়ে দেখো। ও, আপনি আসুন আসুন, ভেতরে আসুন, আসুন, যান। আরে এসো এসো, বসো বাটুল। কি হ্যাঁ। খবর? মুকেশ বাবু, হ্যাঁ, এই আপনার কাছে এলাম একটা জিনিস নিয়ে। একটা ভালো রিভলভার আছে, রাখবেন নাকি? মানে আমার অনেক দায় দায়িত্ব থাকে, নিজে সব দিকে খেয়াল রাখতে পারি না, তাই এটা নিজের কাছে রাখা ভালো। রাখুন না, খুব ভালো জিনিস। হ্যাঁ দেখুন, ভালো জিনিস তো বুঝলাম, কিন্তু মানে এটির দাম কত? বেশি না, এই 1000 টাকা। বেশি নয়। দেখো ভাই বাটুল, এই অত টাকা দিয়ে এখন রিভলভার কেনার মতো ক্ষমতা আমাদের নেই। তুমি বরং এক কাজ করো, বুঝলে, তুমি অন্য কোথাও চেষ্টা করো, আমার মনে হয় হয়ে যাবে। আর অজিত, হ্যাঁ বলো। ওই সেলামিটা। হ্যাঁ, একটু দেখতে পারেন, হাতে নিয়ে একটু দেখুন না ভালো করে। না দেখুন ভালো, টিকারটা। হ্যাঁ ভালো জিনিস, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, এই নিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বাটুল, 172-2 বউবাজার স্ট্রিটের কাউকে তুমি চেনো? হ্যাঁ চিনি, এই পাড়াটা তো আমারই এলাকার মধ্যেই পড়ে। অনাদি হালদারকে চেনো? হ্যাঁ জানি। সেও কি তোমাকে চাঁদা দেয় নাকি? দিত, তবে কয়েক মাস হলো দিচ্ছে না। এখন ওর যদি কিছু ভালো মন্দ হয় তাহলে আমাদের কোনো দায় দোষ নেই। হ্যাঁ ভালো কথা। আপনি ওকে চিনলেন কি করে? আগে থেকে জানাশোনা ছিল নাকি? না সেরম কিছু নয়, সম্প্রতি আলাপ হয়েছে। দেখুন, আসল কথা কি জানেন মঙ্কেশবাবু, মানে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা ঠিক নয়। বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবে? হ্যাঁ বলবো, তবে এখন নয়। আমি এখন আসি, অনেক বেলা হয়ে গেছে, চললাম। কিছু বুঝলে অজিত? হ্যাঁ,
ব্যোমকেশ বাবু, কে? আসছি। ব্যোমকেশ বাবু, এত রাত্রে আবার কে এলো? হ্যাঁ, ব্যোমকেশ বাবু, আসুন, ব্যোমকেশ আসুন। বাবু, হ্যাঁ। আমি কেষ্ট দাস, অনাদি হালদারের বাড়িতে থাকি। কেষ্ট দাস আছে, ঠিক আছে। আপনি তো- অনাদির বন্ধু। আপনি এত হাঁপাচ্ছেন, জল খাবেন আপনি? পেলে বড় ভালো হয়। অজিত, যাও যাও যাও। অনাদিকে কেউ গুলি করে মেরেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, সত্যি বলছি, আমি কিছু জানি না। এমনকি ও সময় আমি বাড়িতেও ছিলাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা আগে জলটা কিনে, জলটা কিনে ধরো, খান। আস্তে আস্তে। হ্যাঁ, আমি বলছিলাম যে সেসব কথা তো শুনছি, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে, বা এখানকার ঠিকানা জানলেন কি করে? সেদিন ননিবালা যখন আপনার কাছে এসেছিল, হ্যাঁ। আমি তার পিছু নিয়েছিলাম। নিচের মেসে আপনার পরিচয় পেলাম। বাবা, আপনি তো দারুণ হুঁশিয়ার লোক। তাহলে ওই অনাদিবাবুর কাঁধে চেপে থাকেন কেন? অনাদি আমার বাল্যবেলাকার বন্ধু। দুরবস্থায় পড়েছি, তাই। তাই উনি আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়ান পরান। বুঝতে পেরেছি, খুব গাঢ় বন্ধুত্ব। আচ্ছা, আপনি আগে বসুন, আপনি হাঁপিয়ে গেছেন। বসুন 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 বসুন। হ্যাঁ, এবার গোড়া থেকে ঘটনাটা বলুন তো। কাল বিকেলবেলা অনাদির সঙ্গে আমার ঝগড়া হয়। কিছু না, কালী পুজোর দিন আমি বলেছিলাম গোটা 50 টাকা আমাকে দিতে হবে। এই নিয়েই তুমুল ঝগড়া। তো আমাকে 10টা টাকা ঠেকি দিয়ে বলল, এই নাও, আর দেবো না, আর এরপরে তুমি আমার বাড়িতে মাথা গুলিও না। আপনাদের ঝগড়া কে কে শুনেছিল? এই সময় ঘরে ননিবালা ন্যাপা ছিল, আর নিচের তলার ষষ্ঠীবাবু শুনেছে। এক মিনিট, ন্যাপা আর ষষ্ঠীবাবু কে? ন্যাপা অনাদি প্রাইভেট সেক্রেটারি, নম্বরই ধরত। আর ষষ্ঠীবাবু তো বললাম নিচের তলায় থাকেন। হুম, তারপর বলুন। তারপর রাত আন্দাজ 1টার সময় ফিরে এসে দেখি। এক মিনিট, রাত 1টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আপনার কাছে লুকোমন আছে। সেদিন একটু খেয়েছিলাম। ওই জোর আড্ডায় গেছিলাম, 30টা টাকা জিতেছিলাম। তারপর একটু এদিক ওদিক। বুঝতে পেরেছি। আচ্ছা কেষ্টবাবু, তারপর আপনি ফিরে এসে কি দেখলেন? বাসায় ফিরে এসে দেখি সিঁড়ির নিচের ঘরে ষষ্ঠীবাবু পায়চারি করছে। তো আমাকে দেখে বলে উঠলেন, ধম্মের কল বাতাসে নড়ে। মানে বুঝলাম না। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখি সিঁড়ির দরজা ভাঙা। তারপর? তারপর ঘরের মধ্যে দেখি প্রভাত, ননিবালা আর ন্যাপা বসে আছে। তা আমি বললাম, এত রাতে তোমরা এখানে বসে আছো কেন? কেউ কোনো কথা বলল না। তারপর ন্যাপা বলে ওঠে, আপনি সব জানেন কেষ্টবাবু, অনাদিবাবুকে আপনিই খুন করেছেন। সে কি? তারপর? তারপর আর কি, বাইরের দিকের ব্যালকনিতে উঁকি মেরে দেখি অনাদির বডি পড়ে আছে। সে এক রক্তারক্তি কাণ্ড। আমি ন্যাপাকে বললাম, তোমরা আমাকে দোষ দিচ্ছ কেন? ন্যাপা বলল, ন্যাকামো করবেন না, এই আমি চললাম থানা পুলিশ করতে, বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। হুম, তারপর আপনি ভয় পেয়ে গিয়ে আমার কাছে ছুটে এলেন, তাই তো? হ্যাঁ, আপনার কাছেই তো ছুটে এলাম। আচ্ছা, একটা কথা বলুন তো কেষ্টবাবু, সত্যি করে, আপনি কি সত্যিই অনাদিবাবুকে খুন করেননি? আপনি ভেবে দেখুন, অনাদি আমার অন্নদাতা, সে আমার ছেলেবেলাকার বন্ধু, তাকে খুন করে আমার লাভ কি? অনাদি হালদার আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? এটা ওর মুখের কথা। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার সাহস অনাদির ছিল না। সাহস ছিল না? তার মানে আপনি নিশ্চয়ই অনাদিবাবুর জীবনের কোনো গুরুতর গুপ্ত কথা জানেন? ওর সব গুপ্ত কথা আমি জানি। ওকে আমি ইচ্ছে করলে ফাঁসি কাটে লটকাতে পারতাম, কিন্তু ও কথা এখন থাক। এখন আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচাবার একটা রাস্তা করুন, পরে প্রয়োজন হলে সেসব কথা বলা যাবে ব্যোমকেশ বাবু। হুম, দেখুন কেষ্টবাবু, আপনাকে যদি বাঁচাতে হয় আমাকে, তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে প্রকৃত খুনি কে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে তো ঘটনাস্থলে যেতে হবে। ঘটনাস্থলে হ্যাঁ, আমাকেও যেতে হবে। নিশ্চয়ই। আপনি না গেলে আমি কোন সূত্র ধরে সেখানে যাব? কিন্তু সেখানে তো এতক্ষণে পুলিশ এসে পড়েছে। কেষ্টবাবু,
আপনি যখন বলছেন যে আপনি নিজে খুন করেননি তখন এত ভয় পাচ্ছেন কেন? অজিত, হ্যাঁ বলো। তুমি তো তৈরি আছো, চলো আমরা তিনজনেই বেরোবো। ব্যোমকেশবাবু, হ্যাঁ ব্যোমকেশবাবু, হাতে পায়ে বল পাচ্ছি না। হ্যাঁ, তো আপনার বাড়িতে একটুখানি মদ হবে, একটু হুইস্কি কিংবা ব্র্যান্ডি? জল খাবেন আর এক গ্লাস? না থাক। তাহলে চলুন, এসো। ব্যোমকেশবাবু, আপনি? হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি নিশ্চয়ই প্রভাত বাবু? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আপনি? আমি নৃপেন দত্ত, অনাদিবাবুর সেক্রেটারি। ও আচ্ছা আচ্ছা, আপনি তো পুলিশকে খবর দিতে গিয়েছিলেন। হ্যাঁ। ওনারা আসেননি? না, থানায় গেলাম, কেউ নেই। দেখলাম একজন কনস্টেবল টেবিলের উপর পা তুলে ঘুমোচ্ছে। বললেন বড় সাহেব নেই, নাম ঠিকানা রেখে যাও, দারোগা সাহেব এলে আমি জানিয়ে দেবো। আমিও অনাদিবাবুর নাম ঠিকানা রেখে দিয়ে চলে এলাম। আপনারা কেষ্টবাবুকে অনাদিবাবুর হত্যাকারী বলে সন্দেহ করেন। আমি ওনার তরফ থেকে তদন্ত করতে চাই। আপনাদের কারো কোনো আপত্তি আছে? না না, আমাদের আর কি আপত্তি থাকতে পারে? মনে হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে উনি এখানে দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছেন। উল্টো দিকে বাড়িটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, গুলিটা মনে হয় ওই বাড়ির দিক থেকে এসেছে, বুঝেছো? বুঝলাম, কিন্তু গুলিটা শরীরের মধ্যে নেই, বেরিয়ে গেল নাকি? কি এটা? এটা মনে হচ্ছে একটা কিছু একটা আছে। দেখো তো তুমি ওদিকে কিছু দেখতে পাচ্ছ না? চাবি? খুলে ফেলো। দেখো তো কিসের একটা দাগ। হ্যাঁ, কালচে দাগটা কিসের বলো তো? দেখে রক্তের দাগ বলে মনে হয়, কিন্তু রক্তের দাগ নয়, একটা জুড়ু। আচ্ছা ছেড়ে দাও, এখানে আর কিছু দেখার নেই, চলো এসো। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।